এত তাড়াতাড়ি আমার বিয়ের জন্য তোড়জোড় কেন? সমস্যা হলো বাবা আপুর বিয়ের পরপরই স্ট্রোক করেছেন, যার ফলে এক সাইড অনেকটাই অকেজো হয়ে যায়। কথা বলতে প্রথম প্রথম অসুবিধা হলেও এখন আর তেমন হয় না। তবে দ্বিতীয়বার স্ট্রোক হলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তাই বাবা চান আমাকেও বিয়ে দিয়ে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে। তবে বাবা কি সত্যি দায়মুক্ত হতে চান, নাকি নিজের চোখে আমার সুখটা দেখতে চান? বিয়ে দিয়ে দায় শেষ করা যায় বোধহয়, কিন্তু মেয়ের প্রতি বাবার চিন্তা কি কখনো শেষ হয়? কখনোই চিন্তা শেষ হয় না। আমার তো মনে হয় বরং চিন্তা বাড়ে। ভাইয়া এমপিভুক্ত হাই স্কুলে চাকরি করে, ভাবিকে নিয়ে বাসায় থাকে সে। ভাবি দুদিন হলো বাড়িতে এসেছে, আজকে দুলাভাই আসবে। দুলাভাই কাজী ফার্মে চাকরি করে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোল্ট্রি সায়েন্সে মাস্টার্স করেছেন। কাজীতে হ্যান্ডসাম স্যালারি পায় সে। রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ ভুরভুর করে আসছে। হরেক রকমের পদ রান্না হচ্ছে, জামাই আসছে বলে কথা। আমার মা জননী খুব ব্যস্ত। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে খোলা চুলে হাতে খোপা করতে করতে উকি দিলাম। আমাকে দেখেই মা আদেশ করলেন, মিষ্টি টেবিলটা ঝকঝক করে মুছে রাখতো। আর দেখতো মিস্ত্রি কি করে। রুম গোছানো হয়নি ওর। এক পা করে ধীরে ধীরে ভেতরে গেলাম। ইলিশ মাছ ভাজির ঘ্রাণটা নাকি নিয়ে বললাম, এত কিছু রান্না করছো, তোমার জামাই একসাথে খেতে পারবে তো? ভাইয়া তো আর এসেই চলে যাচ্ছে না মা। তাহলে কিছু পদ কালকে রাঁধলেই পারতে। ফ্রাই প্যানে ইলিশ মাছ উল্টে দিতে দিতে বলল ভাবি, আম্মার জামাই তো আর একাই আসছে না, সাথে হবু জামাইও আসছে। মুখটা ভোঁতা করে ভাবির কথার অনুধাবন করার চেষ্টা করলাম। আরেক চুলায় রোস্ট মশলা দিতে দিতে বলল মা, দেখতে আসলেই কি হবু জামাই হয় ঝিনুক? দেখতে কেবল আসছে, পছন্দ হওয়ার ব্যাপারটা আছে। আরে পছন্দ হবে মা, এত টেনশন কিসের? মা বোধ হয় এখানে আমার থাকা পছন্দ করলো না। একটু ঝাড়ি মেরে বলল, দাঁড়িয়ে আছিস কেন, যা টেবিলটা মুছে শ্যাম্পু করে গোসল করে নে। টেবিল মুছতে গিয়ে ঘটল এক বিপত্তি। চীনামাটির একটা প্লেট ধাক্কা লেগে মেঝেতে পড়তেই শব্দ তুলে তিনখানা হলো। শব্দ রান্না করে যেতেই মা চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করলো, মিষ্টি কি ভাঙলি রে? দ্রুত ভাঙার অংশ হাতে তুলে নিলাম। কণ্ঠে দৃঢ়তা নিয়ে বললাম, কই কিছু না তো। শব্দ হলো যে কিছু ভাঙার। আরে না, এখানে না, অন্য কোথাও। প্রেসার কুকার সিটি দিচ্ছিল, তাই শব্দটা অতটাও জোরালো হয় না। এদিকে মিথ্যে বলে বুক ভরে শ্বাস টেনে নিলাম। তৎক্ষুনি কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠলাম। আপু ঠোঁটে হাসি টেনে ফিসফিসিয়ে বলল, যা দ্রুত ভাঙা অংশ ফেলে দিয়ে আই, মা দেখলে বকবে। এই প্লেটগুলো মায়ের খুব শখের, শোকেজে সাজিয়ে রাখে। আমাদের পর্যন্ত খেতে দেয় না, আজ মেহমান আসছে বলেই বের করেছে। আমি ভীতু স্বরে শুধালাম, মা পরে খোঁজ করলে? এতগুলোর মধ্যে টের পাবে না, আর পরে কিছু বলা যাবে। এখন এমনিতে কাজ করছে মা, মেজাজ হাই আছে, সবে বের করে রেখেছে। স্বাদের প্লেটের এই দশা দেখলে এক চোট বকবে নিশ্চয়ই। আপুকে আলিঙ্গন করলে গায়ে চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট আপু ইন দ্য ওয়ার্ল্ড। চুমু খাওয়ার আপুর রাগী দৃষ্টি ছুড়ল। আমি তোয়াক্কা না করে ছাদে গিয়ে যে পাশটায় গাছপালা একটু জঙ্গলের মতো ঝোপঝাড় হয়ে আছে সে ওখানে ফেলে হাত দুটো ঝেড়ে নিলাম। ঘড়ির কাঁটা বিকেল 4:15 কাছে। দুলাভাই দুপুরে এসেছেন, শুনলাম ওনার এক বন্ধু আসবে বিকেলে। একসাথেই জব করে। আপুর মারফত শুনেছি সেই ভদ্রলোক নাকি বলেছেন বন্ধুর শ্বশুরবাড়িতে ঘুরতে যাবে, বিশেষ কোনো আয়োজন না করতে। এটা যে মেয়ে দেখতে যাচ্ছে এমন যেন না বোঝা যায়। যাবেন, এক কাপ চা খেয়ে এক ঝলক মেয়েকে দেখবেন, বিশেষ কোনো আয়োজনের ঝামেলা করার দরকার নেই। তবে বাঙালি পরিবার কি আর তাই বোঝে? হাজারটা আয়োজন করে বসে, অবশেষে পজিটিভ কিছু না হলে মন খারাপ করে। মনে হয় মেয়ের যেন আর কোনো বিয়েই হবে না। এটা আমাদের আশেপাশের দেখা অভিজ্ঞতা থেকেই বলছি। মাকে ডেকে বললাম, আপুকে একটু আসতে। আপু বোধহয় রুমে আছে। ওড়নার কোনা উড়িয়ে আপুর দরজার সামনে গিয়ে হাঁক ছেড়ে ডাকলাম। দরজা আটকানো। আপু, মা ডাকছে, একটু শুনে আসো তো। কি যেন খুঁজে পাচ্ছে না বলল। বলে আমি বসার ঘরের দিকে যাই।
মা রান্নাঘরে গুটুর গুটুর করছে আর কি যেন পেঁচাল ধরেছে। কানে আসলো, খুঁজলে পরে একটা জিনিস হাতের কাছে পায় না। কই রাখে ওরা সব? আমি উঠে রুমে যাচ্ছিলাম, এর মধ্যে আপুর রুম থেকে বেরোতেই আমার সামনাসামনি পড়ে। হঠাৎ আমার নজর আপুর দিকে আটকায়। আপুকে থামিয়ে দিয়ে ঝট করে বললাম, এই আপু, দাঁড়া দাঁড়া। আপু বিরক্ত মুখে দাঁড়ালো। আমি ভ্রু কুঁচকে আপুর কামিজের দিকে ইশারা করে দেখিয়ে বললাম, জামাটা উল্টো পরে আছিস যে। আপু ভড়কে যায়, দ্রুত আমতা আমতা করে বলে উঠল, ও খেয়াল করিনি, উল্টো করে পড়েছিলাম দেখছি। আহ, দুপুরে খাওয়ার সময়ও তো ঠিকই দেখেছিলাম মনে হয়। আপু মিছে মিছে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তুই বললেই হলো নাকি, সবসময় খেয়াল করেছিস নাকি? আগে ওই উল্টো ছিল, তখন কেউ খেয়াল করেনি। বলতে বলতে আপু উল্টো ঘুরে টানা কদমে রুমে চলে গেল। ভাবি এদিকে আসতে আসতে সবটা শুনলো বোধহয়, তাই তো হাসতে হাসতে বলল, তোমার বিয়ের পরে আমরা এভাবে ডিস্টার্ব করব? জামাই নিয়ে রুমে শুয়ে আছে, সেটা দেখেও তুমি হাঁক ছেড়ে ডাকছো? আবার বেচারি তাড়াহুড়োয় একটা ভুল করেছে, সেটাও তোমার নজর এড়ায়নি? সবটা বুঝতেই লজ্জা পেলাম, দ্রুত রুমে চলে এলাম। অদৃশ্য হাতে দুই গালে দুটো চড় দিলাম। একটু পর মা শাড়ি এনে বিছানায় রাখতে রাখতে বলল, ব্লাউজ আর পেটিকোট পরে আয়, ঝিনুক আসছে শাড়ি পরিয়ে সাজগোজ করিয়ে দেবে। আর শোন, উঁচু হিল পরবি, তোর ভাবির একটা উঁচু হিল আছে না, ওইটা পরবি। আমি ভাবি আসলে মা বলল, ঝিনুক শাড়িটা নামিয়ে দিয়ে পরাবে। হ্যাঁ, আমি বিরোধিতা করে উঠলাম, মা আমি উঁচু হিল পরতে পারবো না। আমি যতটুকু, ওনারা সেটা জেনে দেখে পছন্দ করলে করবে, না করলে নাই। মা ধমকিয়ে উঠলেন, বেশি বুঝিস তুই? বাপের মতো বেশি বুঝিস তোরা 3 ভাই বোন, এই জন্যই আমার হয়েছে যত জ্বালা। মা কটকট গলায় বলে, 4 ইঞ্চি উঁচু হিল আমার পরতেই হবে, এ নিয়ে আর কোনো যেন একটা কথাও না বলি। এরপর ভাবির দিকে তাকিয়ে বলল, ঝিনুক সুন্দর করে সাজিয়ে দিও, বাদরটা কিন্তু বাদরামি করবে, ওর কোনো কথা শুনবে না। ওই যে তুমি মুখে কি যেন মাখো, বেশি উজ্জ্বল দেখা যায়, ওই মিষ্টির মুখেও লাগিয়ে দিও। আমি মুখ গোমড়া করে সব শুনছিলাম, কিছু বলার সাহস নেই। মুখের উপর কিছু বললেই মা রেগে আগুন হয়ে যাবে, দরকার হলে চড় থাপ্পড়ও বসাতে পারে আমার তুলতুলে গালে, তাই চুপচাপ বসে সব সহ্য করাই ভালো। ভাবি হেসে উত্তর দিল, এ আর বলতে হয় আম্মা, আমি এমন করে সাজাবো না, মিষ্টির থেকে চোখ ফেরানো যাবে না। আমি এক পলক মায়ের দিকে তাকালাম তো ফের ভাবির দিকে, উদাস হয়ে ভাবলাম, এই ভাবিকেই একসময় ভাইয়ার সাথে বিয়েতে মায়ের মত ছিল না, ভাইয়ের প্রেমের বিয়ে। মা মেয়েকে প্রথম দেখেই জানায় ছেলের বউ করবে না, কারণ ভাবি নাকি একটু ছোটোখাটো, ফেস কাটিং মোটামুটি সুন্দর, কিন্তু উচ্চতায় মাত্র 5 ফুট, আর ভাইয়া 5 ফুট 9 ইঞ্চি।